দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমরা মূলত যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ভোটের তাল, এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। যদি শুরুতে এইভাবে শুরু করতে চাই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টির। তবে নেতৃত্বে বিরোধের নতুন দলে যোগ দিচ্ছে না ইসলামী ছাত্র শিবিরের থেকে আসা নাগরিক কমিটির কেন্দ্রীয় কয়েকজন নেতা। অন্যদিকে গত বুধবার আরেকটি নতুন দল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে মারামারি, হাতাহাতি আর তুমুল হট্টগোলের মধ্য দিয়েই তাদের অবস্থান জানান দিয়েছে। তবে চমক হচ্ছে যে নতুন দল ঘোষণার একদিন পরেই গণতান্ত্রিক ছাত্র সংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন রিফাত রশিদ। একদিকে ভোটের প্রস্তুতি, অন্যদিকে নতুন নতুন রাজনৈতিক দলের ডামাডোল, সেই সঙ্গে রয়েছে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন মত। যদিও আজ নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনকে প্রধান লক্ষ্য রেখে কাজ চলছে, তবে আপাতত স্থানীয় নির্বাচন নিয়ে ভাবা হচ্ছে না। তো মূলত আজকে আমরা এসব বিষয় নিয়ে কথা বলতে চাই। আজকে আমাদের অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনজনকে। আমার ডানে রয়েছেন ফারুক হাসান, মুখপাত্র গণ অধিকার পরিষদ, রয়েছেন রুবি আমাতুল্লাহ, রাজনৈতিক বিশ্লেষক, আছেন এস.এম. সুজাউদ্দিন, কেন্দ্রীয় সদস্য, জাতীয় নাগরিক কমিটি। তিনজনকে আপনারা স্বাগত জানাচ্ছি। আলোচনা করতে চাই ভোটের তাল নিয়ে, সেই সঙ্গে স্থানীয় রাজনীতি, আমাদের জাতীয় নির্বাচন, নতুন দলের আগমন, সব কিছু নিয়ে আমরা কথা বলবো। শুরুতে আমি একটু যেতে চাই হাসান ভাই আপনার কাছে। সেটি হচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে আগামীকালকে নতুন একটি দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমরা দীর্ঘ ৬-৭ মাস ধরে আমরা শুনতে পাচ্ছি তারা ফেব্রুয়ারিতে আসছে। সেটি সবশেষ চূড়ান্ত ফলাফল হচ্ছে আগামীকাল শুক্রবার ৩টার দিকে তারা মানিক মিয়া এভিনিউতে তাদের ঘোষণা দিবে। তারা আসলে এরই মধ্যে আমরা জেনে গেছি দলের নাম, দলে কারা কারা আছেন। প্রশ্ন হচ্ছে যে অনেকগুলো দল আছে, আপনি একটি রাজনৈতিক দলের, তো এরই মধ্যে অর্ধশতাধিক নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে আমাদের দেশে। তারপরও আরও দুটি দল, গত বুধবার একটি দল এসেছে, আবার কালকে একটি আসছে। এই যে দল আসছে, আপনি এটা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ভিন্ন মত, নানান পথ, রাজনৈতিক দল আসবে থাকবে। এটা নিয়ে আসলে আমাদের খুব একটা দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। আমরা নতুন নতুন দলকে স্বাগত জানাই। নতুন দল আসবে, প্রতিযোগিতা হবে, প্রতিদ্বন্দ্বিতা হবে, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করবো, এটাই তো আমরা চাই। অবশ্যই। এখন কথা হচ্ছে আগামীকালকে যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম এবং নাগরিক কমিটির ব্যানারে তাদের সম্মিলিত উদ্যোগে যে রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে, তো এখন পর্যন্ত আমরা মিডিয়াতে যতটুকু জেনেছি এবং দেখেছি যে সম্ভবত জাতীয় নাগরিক পার্টি নামে তারা আত্মপ্রকাশ করতে যাচ্ছে, ন্যাশনাল সিটিজেন পার্টি, বাংলা নাগরিক পার্টি। জি, একই সাথে তাদের বেশ কয়েকজনের নাম আসছে যারা সর্বোচ্চ নেতৃত্বে এই দলে থাকবেন। তবে একটা কথা কি, আসলে নতুন নতুন দল আসবে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরাও প্রত্যাশা করি, দেশের মানুষও চাই। বিকজ বিগত 54 বছরে যে সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক বন্দোবস্ত রয়েছে তারা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে নাই, বিধায় কিন্তু নতুন নতুন দলের আগমন ঘটে এবং নতুন নতুন দলের চাহিদা জনগণের মাঝে তৈরি হয়। হ্যাঁ, যারা বিগত সময়ে রাজনীতির মাঠে আসছে, রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে রাজনীতির মাঠে, তারা যদি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারতেন তাহলে কিন্তু নতুন রাজনৈতিক দলের ডিমান্ড ক্রিয়েট হতো না। যেহেতু তারা ফেলিওর হয়েছেন, দ্যাটস ওয়াই নতুন নতুন রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা জনগণের মাঝে তৈরি হয়েছে। এখন আমাদের কথা হচ্ছে যে নতুন দলটি আসছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। তাদের অধিকাংশ নেতা একসময় আমাদের সাথে রাজনীতি করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একসাথে আমরা উঠে আসছি। তারা এখন নতুন রাজনৈতিক দল গঠন করবেন, ওয়েলকাম। একবারেই ভেরি সলিড পয়েন্ট থেকে আমি ওয়েলকাম জানাই। এখন কথা হচ্ছে তাদের একটি ছাত্র সংগঠন অর্থাৎ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আত্মপ্রকাশ ঘটেছে। এবং দুর্ভাগ্যজনকভাবে, আসলে এই জন্যই দুর্ভাগ্যজনক বলছি, আমি নিজেও গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে উপস্থিত ছিলাম। আমাদের ছাত্র অধিকারের একটা অনুষ্ঠান ছিল, তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের 2য় তলায় একটা অনুষ্ঠান, সেখানে আমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছি। তো ইন দ্য মিন টাইম ব্যাপক হট্টগোল বাইরে মধুর ক্যান্টিন এবং ওই এলাকায়। তো উপস্থিত আমি কয়েকজন সাংবাদিককে জিজ্ঞেস করলাম যে ভাই এত হট্টগোল কিসের? তো উনি বললেন যে ভাই বাইরে ব্যাপক মারামারি। তো মারামারি কারা? বলে তারা যারা নতুন দল করতেছে। তা আমি একটু বাইরে বের হয়ে দেখলাম যে একবারে ছাত্রলীগের আমলে যেভাবে আমরা দেখেছি ক্যাম্পাসকে অস্থিতিশীল করা, ক্যাম্পাসকে নানাভাবে একটা অরাজক পরিস্থিতির মধ্যে ফেলার জন্য ছাত্রলীগ যে নিজেরা হানাহানি মারামারি, এরকম একটা পরিস্থিতি দীর্ঘ আমরা 10-12 বছর দেখে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এরকম একটা পরিস্থিতি আমার কাছে অনেকাংশে মনে হলো। আমরা আমাদের পয়েন্ট থেকে আসলে জনগণ এবং ছাত্র সমাজের প্রত্যাশাটা কি?
তারা তাদের কাছ থেকে নতুন কিছু চায়, নতুনত্ব চায়, ভিন্নতা চায়। সেই ভিন্নতা তারা যদি দেখাতে না পারে তাহলে এই যে ছাত্র সমাজের আকাঙ্ক্ষা সেটা কিন্তু ব্যর্থ হবে। সেই জায়গা থেকে আমি একটু অল্প শেষ করি। এই যে নতুন দলটি আসতে যাচ্ছে, এই দলটির মূল যে মিশন ভিশন বা মূল যে মোটিভ তারা জনগণের সামনে যেটি দাঁড় করিয়েছে সেটি হচ্ছে কি, যে আমরা একটি ইনক্লুসিভ রাজনীতি জনগণকে উপহার দিতে চাই। ইনক্লুসিভ রাজনীতি দ্যাট মিনস বিপ্লবের পক্ষের প্রত্যেকটা লেয়ার থেকে আমাদের প্রতিনিধিত্ব এই দলে থাকবে। এই জায়গা থেকে কিন্তু মূলত গতদিন মানে প্রবলেমটা হয়েছে। তারা বলছে ইনক্লুসিভ রাজনীতির কথা, সেখানে যে কমিটিটি তারা করেছে সেই কমিটিতে দেখলাম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো অংশগ্রহণ নাই, মানে অন্যান্য যে লেয়ারের যারা এই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদেরকে সেই জায়গাটা গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয় না। এই কারণে গতকালের ঝামেলাটা। এরকম পরিস্থিতি তাদের এই নবগঠিত যে দলটি আগামীকালকে হতে যাচ্ছে, এখানেও যদি এরকম একটা অবস্থা তৈরি হয় তাহলে জনগণের যে আমরা আশা করি, আমরা ওরকম কিছু আমরা আশা করতে চাই না। তারপর আমাদের সাথে আমাদের কাছে এস এম সুজাউদ্দিন, উনি কেন্দ্রীয় সদস্য জাতীয় নাগরিক কমিটির। যেমনটি বলছিলেন এই নতুন দলের কাছে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার কথা, কিন্তু ওই জায়গাটা থেকে ওই জায়গাটা আপনি বললেন, তারপর একটু বলেন যে আমরা দেখেছিলাম যে আপনারা এর আগে লিখেছেন যে আসছে ফাগুনে আপনারা দ্বিগুণ হবেন। আসছে ফাগুন এখন আসে নাই, ফাগুন চলে গেছে, নতুন ফাগুন আসবে, কিন্তু আপনার দ্বিগুণ না হয়ে দেখলাম যে বিভক্তি হয়ে গেল। একটা গ্রুপ বিভক্তি হয়ে গতকালকে তারা আত্মপ্রকাশ করেছে, সেইখানে আবার বিভক্তি হয়েছে, দুইটা ভাগ হয়েছে। আর যে বিভক্তি আর একটা গ্রুপ রয়েছে সেটা আপনারা কালকে আসতে যাচ্ছেন। কিন্তু আমরা তো চেয়েছিলাম আপনারা এক হয়ে তারুণ্যের রাজনীতি আমরা দেখব, সেই ফাগুনে দ্বিগুণ হতে চাইলেন, কিন্তু এখন কেন ওই জায়গাটায় বিভক্তি? এটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আপনি যেটাকে বিভক্তি হিসেবে দেখছেন, আমি মোর এটাকে দেখি এক ধরনের ভিন্ন মত এবং গণতান্ত্রিক মতের বহিঃপ্রকাশ। এবং ফাগুনের দ্বিগুণ, এখন দ্বিগুণের চেয়ে অনেক বেশি গুণ এখন আছেন আমি যদি মনে করি। সেখানে প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা মানুষ তার গণতান্ত্রিক প্রক্রিয়া এবং তার নিজের আশা আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়ের যে অভিব্যক্তি, সে কিন্তু প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু এই আলাপগুলো করছেন। ছাত্রদের যে কথাটা বলা হচ্ছিল, এবং এই প্রত্যেকটা বিষয় আলটিমেটলি ছাত্রদের পক্ষ থেকে কেউ থাকলে খুব ভালো উত্তর দিতে পারতেন। কিন্তু আমরা জাতীয় নাগরিক কমিটি এবং আগামী দিনের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে আলাপগুলো আমরা করছি, সেখানে আমাদের প্রত্যেকটা অংশীজনকে সাথে নিয়ে এবং প্রত্যেকের অংশীদারিত্বের মধ্য দিয়ে এক ধরনের স্বাধীন চেতা, যাতে প্রত্যেকটা মানুষ তার ভিতরে এবং বাইরে সে কথা বলতে পারে। ফারুক ভাই বলেছেন অলরেডি ইতিমধ্যে যে ব্যাপারগুলো আমি অনেক ব্যাপারগুলো আমাদের সাথে একমত, এবং বিশেষ করে যেহেতু আন্দোলন লড়াই সংগ্রামে একসাথে এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সবাই একসাথে ছিলেন, তো সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষ সে যাতে কথা বলতে পারে। আগে যেটা ছিল, কেউ কথা বলবার আগেই তার এক ধরনের ফিয়ার কাজ করতো, ধরুন কেউ কথা বলছে, কথা বলতেই পারতো না। তো সেই জায়গায় এখানে প্রত্যেকটা ছাত্র সংগঠন থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে শুরু করে এবং প্রত্যেকটা অংশীজন কিন্তু তার আলাপ করছেন, এবং যেই একটা আলাপের কথা সব জায়গায় আসছে, এটা ইতিমধ্যেই কিন্তু তাদের ভিতরকার আলাপ চলছে, ভিতরে আলাপ হয়েছে, এবং সেই আলাপগুলো নিয়ে নানা ধরনের বোঝাপড়া হয়েছে। আন্দোলনের সময় সবাই আসলে একটা লাইনে ছিল, এখন যেটা সেই জায়গা থেকে আলটিমেটলি প্রত্যেকটা মানুষ যখন নানা জায়গা থেকে আসছে, প্রত্যেকটা মানুষের একটা সময় যাচ্ছে বোঝাপড়ার জন্য। এই বোঝাপড়াটা যেটুকু সময়, শুধু সেইটুকুই আসলে দেখা যাচ্ছে, সেখানে কোনো ধরনের ভিন্নমত বা বিভক্তি এটা মোটেই নয়। এবং আগামীকালকে আমরা প্রত্যাশা করছি যে, এবং সকল ধরনের মানুষ এবং বিশেষ করে যারা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে এই রাষ্ট্র ব্যবস্থা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, প্রত্যেকে এটাকে ওয়েলকাম করবেন। আসবে আপনার কাছে আমি রুবি আমাতুল্লাহ, আপনি একটু বলবেন, আপনি রাজনৈতিক বিশ্লেষক, দুজনের কথা শুনলেন। রাজনীতি, নির্বাচন এবং ক্ষমতায় যাওয়া, এই যে একটা প্রক্রিয়া, এর মধ্যেই আমরা আবর্তিত হচ্ছি, আসলে এর থেকে বের হওয়ার পথও নেই। তারপর এর মধ্যে থেকেই জীবনমানের যে গুণগত পরিবর্তন, এই গুণগত পরিবর্তনের জায়গায় এতগুলো রাজনৈতিক দল জনগণের চাওয়া পাওয়া প্রত্যাশা কতটুকু আসলে পূরণ করতে পেরেছে? না, আমি সকল দেশে সব কালেই নবীন এবং প্রবীণদের সমন্বয়ে কিন্তু লিডারশিপ আসছে, কিন্তু নতুনরা কিন্তু নতুন ধরনের লিডারশিপ দিয়ে গেছে এবং সমস্ত বৈপ্লবিক লিডারশিপ দিয়েছে। আপনি ইতিহাসে সর্বদাই বলবে যে নতুন, আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়তাম, এই যে আজকে যারা প্রবীণ তাদেরকেই তো দেখেছি আমরা, যে তখন তারা পলিটিক্স করছে, এবং তখন যে ৭১-এর ব্যাপারটা, এটা তো ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা বিরাট বড় এই মানে একটা কেন্দ্র ছিল। এবং সেই জন্য আমি মনে করি যে অত্যন্ত আশান্বিত আমি এই যে নতুন প্রজন্ম বা ছাত্রদের কাছ থেকে যে রাজনীতি হচ্ছে, এই ডাইভার্সিটিটাও দরকার, এই নতুনত্বও দরকার, এর অত্যন্ত আশার জায়গা।
কারণ আমাদের একটা পরিবর্তনের দরকার, পরিবর্তনের জন্যই কিন্তু আমাদের এই উত্থানটা হয়েছে। এবং আরেকটা বিশেষ জিনিস হচ্ছে এই উত্থানে এই ছাত্ররা এবং তাদের সঙ্গে এই নতুন প্রজন্ম, শুধু ছাত্র নয় জনগণ যে জয়েন করেছে এবং এত বড় স্যাক্রিফাইস করে রিস্ক নিয়ে এত বড় একটা সরকারকে মানে স্বৈর শাসককে সরানোর যে তাদের যে দৃঢ়তা, এটা আমি মনে করি কাজে লাগানো উচিত রাজনীতিতে। আমরা তো অনেকগুলো রাজনৈতিক দল দেখেছি এই গত 54 বছরে, অনেকগুলো রাজনৈতিক দল দেখেছি, অনেকগুলো নির্বাচন দেখেছি, তারা ক্ষমতায় এসেছেন। কিন্তু তারুণ্যের যে রাজনীতির কথা বলা হচ্ছে, এর মধ্যে আপনি নতুন কি পেলেন? নতুন কোনো কিছু খুঁজে পেলেন বা ভিন্ন কিছু নিয়ে তারা যে স্বপ্ন আমাদের দেখিয়েছিল 5 আগস্ট পরবর্তী বা তার আগের থেকে, সেই স্বপ্নর জায়গাটায় আমরা আছি কিনা? স্বপ্নটার বাস্তবায়নের পথে কি আমরা আছি? আমি মনে করি আগের থেকে এই উত্থানের পরে আমি একটা বিরাট শিফট দেখতে পাচ্ছি, প্যারাডাইম শিফট। এবং সেই জনগণের মন যেরকম পরিবর্তন, মাইন্ডসেট পরিবর্তন হয়ে গেছে, জনগণের আশা যেরকম বেড়েছে, আমার মনে হয় যে নতুন যারা আসছে রাজনীতিতে তারা একটা বিরাট বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং যারা পুরাতন তাদেরকে পরিবর্তিত হওয়ার জন্যে একটা বিরাট মানে মোমেন্টাম বা মুভমেন্ট এরা তৈরি করবে। এদের থাকার জন্য এটা একটা জিনিস হচ্ছে যে আপনার স্ট্রং অপোজিশন ছাড়া আপনার কোনো গণতন্ত্র বেঁচে থাকতে পারে না। আপনার কোনো একটা, বিশেষ করে বর্তমান ভূরাজনৈতিক সিচুয়েশনে একটা দল যদি খুব বেশি ক্ষমতা নিয়ে পাওয়ারে যায়, এটা তার জন্য ক্ষতিকর। এই জন্যই ক্ষতিকর যে বাইরের শক্তিগুলি, পরাশক্তিগুলি কিন্তু তারা একটা মানে এলোমেলো দুর্বল অবস্থা চায় এবং তার মধ্যে একটা সরকার চায় যেখানে অত্যন্ত আপনার একনায়কতন্ত্র বা ডিক্টেটোরিয়াল এই ধরনের বা ডমিনেটিং গভর্নমেন্ট চায়, যাকে ওরা ধরতে পারে এবং যাকে ওরা পাপেট গভর্নমেন্টে পরিণত করতে পারে। কিন্তু যদি অপোজিশন থাকে এবং বিভিন্ন লেয়ারে চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে, তাহলে কিন্তু এই পরাশক্তিকে যে দমন করা যায়। এটার সবচেয়ে বড় নজিরানা হচ্ছে নেপাল। নেপালে কিন্তু একদিকে চায়না এবং আরেক দিকে ইন্ডিয়া। আর নেপাল হচ্ছে একটা ছোট দেশ, ল্যান্ডলকড দেশ, এবং কিন্তু সে 2006 সাল থেকে মানে যবে থেকে মানে ওদের সিভিল ওয়ার শেষ হয়েছে এবং রাজতন্ত্র শেষ হয়েছে, তারপরের থেকেই কিন্তু এরা বেশ কোহেসিভ অ্যান্ড ইনক্লুসিভ পলিটিক্স থাকার জন্যে এইটা আমি বলছি যে ছাত্ররা এবং নতুনরা এই পরিবর্তনটা আনতে সহায়ক হবে, আমি এইটা মনে করি। জি, ছাত্র এবং নতুনরা একটা পরিবর্তন আনতে সহায়ক হবে, এই বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। আজকে তারেক রহমান একটি কথা বলেছেন, বিএনপির কেউ থাকলে আমি তাকেই করতাম যেহেতু আপনি আছেন। মানে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন নিয়ে তো অনেক কথা হচ্ছে, তো উনি আজকে বলেছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া মানে পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করা। সেই সঙ্গে উনি সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। আপনি কোনো মন্তব্য করবেন কিনা? ধন্যবাদ। জনাব তারেক রহমান সাহেবের এই মন্তব্যের সাথে আমি একবারেই একমত নই। আসলে দেখুন, এই ধরনের মন্তব্য তিনি কেন করেছেন আই ডোন্ট নো। তবে এই ব্যাখ্যাটি বিএনপি থেকেও বারবার দেওয়ার চেষ্টা করা হয়েছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে এখানে আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠা হবে বা আওয়ামী লীগ কোনোভাবে সুযোগ পেয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। এটা আমার কাছে একবারই একটা ইলজিক্যাল একটা মানে স্টেটমেন্ট বা কথা বলে মনে হচ্ছে। আসলে দেখুন, স্থানীয় নির্বাচনের সর্বনিম্ন যে লেয়ার সেটা হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদকে কিন্তু বাতিল করা হয় নাই, শুধুমাত্র পৌরসভা, উপজেলা এবং সিটি কর্পোরেশনকে বাতিল করা হয়েছে। এখন আমি যদি ওই ইউনিয়ন পরিষদের দিকে তাকাই, সেখানে 99% হচ্ছে আওয়ামী লীগের চেয়ারম্যান, তারা স্টিল নাও অন ডিউটি, মানে তারা দায়িত্বে রয়েছেন। তাহলে আপনি কিন্তু সেটার বিষয়ে বা বিরুদ্ধে বলছেন না। তাহলে আপনারা আজকে প্রস্তাব তুলেন, সরকারকে বলেন যে ইউনিয়ন পরিষদকেও বাতিল করতে হবে, এটাকেও রাখা যাবে না। ওখানে তো অনলি 1% বিএনপি জামাতের প্রার্থী যারা তারা ইলেক্টেড হয়েছেন, তাহলে সেটা বিষয়ে আপনি বলবেন না। শুধুমাত্র আপনি এরকম একটা যদি মন্তব্য করে থাকেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে এখানে আওয়ামী লীগ আবার ফিরে আসবে ইত্যাদি, না, আমি মনে করি নো। কিন্তু এটা আসলে কেন জরুরি তার ব্যাখ্যাও কিন্তু আমরা দিয়েছি। আসলে দেখেন, আগামী যে জাতীয় নির্বাচন সেটা ডিসেম্বরে কিংবা তার আগে পিছে যে কোনো সময় হোক, এই নির্বাচন আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং একটা নির্বাচন, এবং এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ইলেকশন বলে
মানে আমরা মনে করি এবং জনগণ মনে করি। এখন ধরেন এই ইলেকশনের দায়িত্ব কার উপরে? নির্বাচন কমিশন তথা এই অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু কোনো রাজনৈতিক সরকার নয়, এই সরকারের প্রিভিয়াস কোনো অভিজ্ঞতাও নেই দেশ পরিচালনার, এবং তারা এই সরকারে আমরাই নিয়ে আসছি, ছাত্র জনতা জনগণ নিয়ে আসছে। এখন এই সরকারের উপরে এরকম একটা মহাযজ্ঞ, মহা কার্যক্রম তাদের কাঁধে কিন্তু আমরা দিয়েছি আগামী জাতীয় ইলেকশন। এখন এই ইলেকশন তারা কতটুকু সুচারুরূপে বাস্তবায়ন করতে পারবে সেটা তো কিছুটা হলে পরীক্ষা করে দেখাটা আমাদের দরকার, মানে একজন নাগরিক হিসাবে, জনগণ হিসাবে। এখন তারই টেস্ট কেস হিসাবে আমরা বলেছি যে তারা স্থানীয় নির্বাচন দিয়ে অন্তত তাদের সেই সক্ষমতা, ক্যাপাসিটি দেখাতে পারে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। আপনি এরকম একটা মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব যাকে দিয়েছেন, সুতরাং সেই দায়িত্ব কতটুকু তারা পালন করতে পারবে সেটার পরীক্ষা অবশ্যই নেওয়া দরকার আছে। সেই পরীক্ষা নেওয়ার জন্যই মূলত আমরা বলেছি অন্ততপক্ষে যদি পুরোপুরি নাও পারে, কিছু কিছু জায়গায় তারা স্থানীয় নির্বাচন দিয়ে তাদের সক্ষমতার পরিচয় তারা দিতে পারে। আমরা যদি এই জায়গায় দেখি যে তারা আসলে মানে জনগণের প্রত্যাশিত যে ধরনের নির্বাচন জনগণ দেখতে চাই সেটা করতে ব্যর্থ হচ্ছে, তাহলে জনগণ বিকল্প ভাববে, ভিন্নভাবে ভাববে। সুজাউদ্দিন, আপনি একটু বলবেন, আপনারা তো নতুন দল গঠন করতে যাচ্ছেন, নিশ্চয়ই নির্বাচন করবেন, ভোটে দাঁড়াবেন, এমপি হবেন, দেশ চালাবেন। আজকে নির্বাচন কমিশনার সাভারে কথা বলেছেন, তিনি বললেন, হাসান ভাই যেটা বললেন নির্বাচন ব্যবস্থা নিয়ে, স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন, উনি আজকে পরিষ্কার করেছেন নির্বাচন কমিশনার যে স্থানীয় সরকার নির্বাচনের জন্য ওনারা আসলে এখন ভাবছেন না, ওনারা ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভাবছেনই না। এটা আসলে ভেরি আনফরচুনেট যে উনি এই কথাটা বলেছেন। কারণ হচ্ছে যে আপনি রাজনীতির মাঠে স্থানীয় সরকার কিংবা স্থানীয় সরকার যে ব্যবস্থা, এটা আসলে একটা বেসিক রাজনৈতিক পাটাতন তৈরি করে, যেখানে কিন্তু মানুষের সাথে মানুষের কানেকশন হয় এবং মানুষ সরাসরি রাজনৈতিক হিসাবে মানুষের সাথে কিন্তু তার একটা আদান প্রদান থাকে। বিশেষ করে যারা স্থানীয় রাজনীতি করে এবং স্থানীয় রাজনীতির সাথে জড়িত, তারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটার নানা সুফল বিফল তারা কিন্তু পায়, এবং তারা কিন্তু এই রাজনৈতিক যে পাটাতন বা আমরা যে রাজনৈতিক যে নানা ধরনের আলাপগুলো করি, সেখানে কিন্তু ওই স্থানীয় পর্যায়ে যে ব্যক্তিবর্গটা থাকেন তিনি কিন্তু সরাসরি ওখানকার প্রান্তিক কৃষক, প্রান্তিক জনগোষ্ঠী, সেই মানুষগুলোর সাথে ডিল করেন। তো সেই জায়গায় বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা সারা বাংলাদেশে যেই ধরনের পরিস্থিতিগুলো দেখতে পেয়েছি, এবং সেই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে এই যে প্রত্যেকটা মানুষ এবং সেই স্থানীয় সরকারের সাথে এবং স্থানীয় মানুষজনের সাথে যে এক ধরনের বোঝাপড়া এবং সেখানকার মানুষের দুঃখ, দুর্দশা, লাঘব, সাথে সাথে মানুষের যে কথাবার্তা, এই কথাগুলো বলবার জন্য আলটিমেটলি এটা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের কি সেই প্রস্তুতি আছে? আপনি যদি স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হয়, ডিসেম্বর আপনার সময় বিবেচনা করে আগানো হচ্ছে জাতীয় নির্বাচনের জন্য, সেই ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচন করাটা, সেই প্রস্তুতি, সেই মানে অভিজ্ঞতা, ওই বিষয়গুলো কি আছেন নির্বাচন কমিশনের? মানে বলেন তাহলে যদি বড় ইলেকশন, অনেক বড় বড় ইলেকশনের কথা যদি বলে, বড় ইলেকশনের আগে তো আলটিমেটলি অভিজ্ঞতা যদি আপনি নাও থাকে সেটা বলেন, তাহলে তো আগে তো এটা দিয়ে দেওয়া দরকার। আপনি বলছেন টেস্ট কেস হিসেবে স্থানীয় সরকারটা দিয়ে দেওয়া দরকার, তার কারণ সেখানে হচ্ছে প্রত্যেকটা মানুষ এবং তার কিন্তু অধিকারের এক ধরনের প্রতিফলিত ঘটবে সারা বাংলাদেশে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি প্রান্তিক মানুষের, সেই অঞ্চলের মানুষগুলোর আলাপগুলো আপনি সেখানে নিয়ে আসছেন কিনা। আপনি যদি সেটা না করে থাকেন, ধরেন একজন চেয়ারম্যান, সে স্বতন্ত্র একজন চেয়ারম্যান, সে ইলেকশন করতে পারে, তার নিজের জায়গা থেকে সে দাঁড়াতে পারে, অথবা যার যেটুকু সামর্থ্য আছে, এবং সেটা না করে কোনো ধরনের লেজুট ভিত্তিক অথবা সেই সংসদীয় ইলেকশন করে এবং সেটা যদি সারা বাংলাদেশের মানুষের উপর এক ধরনের হঠাৎ করে চাপিয়ে দেওয়া হয়, এটা আসলে খুবই আনফরচুনেট। ধন্যবাদ। আমি একটু যেতে চাই রুবিয়া আমানতুল্লাহ আপনার কাছে, সেটি হচ্ছে যেমনটি বললেন সুজাউদ্দিন, যে মানে বেসিক রাজনৈতিক পাটাতন তৈরি করে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে, যদি আপনি একটু ব্যাখ্যা করতে, আপনি রাজনৈতিক বিশ্লেষক, পাটাতনটা আসলে কিভাবে তৈরি করে? মানে আমি রাজনৈতিক, বর্তমান রাজনৈতিক বিশ্লেষণ করতে বলছেন? জি জি জি। না, আমি সেটার ব্যাপারে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ডাইভার্সিটি খুবই ভালো এবং ওয়েলকাম, এটাতে জনগণের চয়েস বাড়ছে, কিন্তু ঐকমত্যটা একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ ডেমোক্রেসি, বা যেটাকে রিপাবলিক, বা আমরা যেটাকে বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন বলি, সবচেয়ে বড় বড় প্রিন্সিপালগুলিতে তো ঐকমত হতে হবে। এবং সেই জায়গায় পৌঁছাতে গেলে মানে গত উত্থানের, দেশব্যাপী উত্থান, এটা কিন্তু আমি মনে করি স্পন্টেনিয়াস অ্যান্ড অর্গানিক উত্থান। এত স্পন্টেনিয়াস, এত ফাস্ট,
দেশ রেসপন্ড করেছে, মানে যে এত বছর ধরে যে তাদের হতাশা, দুঃখ, কষ্ট জমেছিল, সেইগুলির একটা যেরকম ভলকানিক ইরাপশনের মতন একটা চ্যানেল খুঁজে পেয়েছে, সেই চ্যানেলে তারা সমস্ত দেশব্যাপী তারা ছুটে আসছে। আমার এরিয়াতে তো মুদির দোকানের লোক মুদির দোকান বন্ধ করে চলে আসছে জয়েন করার জন্য এবং ফাইট করার জন্য। তো এটার ম্যান্ডেটটা কী ছিল? ম্যান্ডেটটা হচ্ছে সংস্কার এবং পরিবর্তন, একটা রিয়েলি একটা নতুন রাজনীতি নিয়ে আসা, নতুন ব্যবস্থাপনা নিয়ে আসা, যাতে অতীত পুনরাবৃত্তি না হতে পারে, তাই না? এটাই তো ম্যান্ডেট। তো এই ম্যান্ডেটকে আমরা ফুলফিল করতে পারছি? কেন পারছি না? আমি মনে করি ঐকমত নেই। পারছি না, আমি মনে করি প্রধান একটা হচ্ছে ডায়ালগ নেই, যে সবাই মিলে যে বসে এক টেবিলে কখনো বসছে না, সবাই টেবিলে বসছে না এবং সবাই সবাইকে মর্যাদা দিচ্ছে না। সবাই ছোট বড় সবাইকে কিন্তু মর্যাদা দিতে হবে, কারণ একজন হচ্ছে প্রবীণ আর একজন হচ্ছে নবীন, বা প্রবীণের দলের মধ্যেও নবীন আছে এবং এগুলি মিক্সচারই থাকে আমি মনে করি। কিন্তু আমি আসছি সেই প্রচেষ্টাটা করতে হবে যে আমাদের যাতে টেবিলে বসে ফান্ডামেন্টাল জিনিসগুলিতে এক হতে হবে। আর স্থানীয় ইলেকশন ব্যাপারে আমি একটা কথা একটু বলি, সেটা হচ্ছে স্থানীয় ইলেকশনটা আমি মনে করি অত্যন্ত প্রয়োজনীয় এই জন্য, মানে আগে, কারণ এটা হচ্ছে টেস্ট কেস, মানে এটা দিয়ে সরকার বুঝতে পারবে দ্য পালস অফ দি নেশন, কীভাবে ওরা কী জিনিস ভুল হলো, কী জিনিস করা দরকার, কী মানে ন্যাশনাল ইলেকশনের আগে ওদের আরও কী প্রস্তুতি নেওয়া দরকার, কী ধরনের মেজার নেওয়া দরকার। স্থানীয় ইলেকশনের এই ব্যর্থতা সাফল্যতা দুটার মধ্যে থেকেই কিন্তু এই ইয়েগুলো। আমি একটু যেতে চাই হাসান ভাই আপনার কাছে, সেটি হচ্ছে যে পুরনো বিভাজনের রাজনীতি থেকে মুক্ত হতে না পারলে মানে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান বিপ্লবের যে চেতনা সেটা ভুলুণ্ঠিত হবে, আমরা কি সেই পথে যাচ্ছি কিনা? ধন্যবাদ। ওই স্থানীয় নির্বাচন নিয়ে আরেকটা পয়েন্ট আসলে ওই সময় বলতে পারি না, সময় স্বল্পতার কারণে। দেখুন, একটা তো নির্বাচন কমিশন তথা সরকারের সক্ষমতা যাচাইয়ের একটা বিষয় থাকে। আরেকটা বিষয় ইতিমধ্যে আপনারা জানেন, অ্যাট দিস টাইম 34% পিপল আর লিভিং ইন আরবান এরিয়া, মানে 34% জনগণ এখন কিন্তু শহরাঞ্চলে বসবাস করে, অর্থাৎ উপজেলা, জেলা সদর এবং সিটি কর্পোরেশন এরিয়ায়। তাহলে আপনি এই স্থানীয় নির্বাচন না দিয়ে 34% জনগণকে একটা ভোগান্তির মধ্যে রেখেছেন। সুতরাং এই 34% জনগণকে বিপদের মধ্যে ফেলা, ভোগান্তির মধ্যে ফেলার কোনো রাইট কোনো পলিটিক্যাল পার্টির নেই, সরকারের নেই। সেই জায়গা থেকে অফকোর্স অ্যান্ড করতেই হবে স্থানীয় নির্বাচন। এই জন্য আমরা আগে জানিয়েছি এই দাবিটা এই জন্যই ভ্যালিড। আজকে দেখেন, ডিসেম্বরে যদি আমি মোটা দাগে ধরে নিই জাতীয় নির্বাচন হবে, জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন হতে হতে মোটা দাগে আরও কমপক্ষে বছরখানেক লেগে যাবে। তাহলে ধরেন ডিসেম্বর পর্যন্ত জাতীয় নির্বাচনের সময় আছে আমাদের মোটা দাগে 10 মাসের মতো, আবার ওদিকে 10 মাস, তার মানে প্রায় 2 বছরের কাছাকাছি। তাহলে এই 2 বছর আপনি 34% জনগণকে কেন ভোগান্তির মধ্যে রাখবেন? কে আপনাকে এই রাইট দিয়েছে? এই অধিকার কে দিয়েছে আপনাকে এতগুলো মানুষকে ভোগান্তির মধ্যে রাখার? এখন তো অন্তত একটা সরকার আছে, আমাদের দেশ চালানোর জন্য একটা বডি আছে, বাট স্থানীয় সরকার পরিচালনার জন্য কোনো বডি নেই, কোনো সরকার নেই। সুতরাং এই লায়াবিলিটি কে নেবে? এই জন্যই আমরা বলেছি দুটা গ্রাউন্ড থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অবশ্যই দিতে হবে এবং এটা যৌক্তিক, প্রাসঙ্গিক, প্রয়োজন। এখন আপনি ওই যে পুরাতন রাজনৈতিক যে বন্দোবস্তের বিষয়টি নিয়ে আসছেন, আসলে দেখেন এই পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে বিগত 54 বছরে বাংলাদেশের সামগ্রিক জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারি নাই। আমাদের সমসাময়িক সময়ে আপনার ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া তারা কিন্তু স্বাধীন হয়েছে। আজকে আমি যদি জিজ্ঞেস করি মালয়েশিয়ার পজিশন কোথায়, সিঙ্গাপুরের পজিশন কোথায়, আর বাংলাদেশের পজিশন কোথায়, আপনি কি জানেন? 1971 সালের আগে মালয়েশিয়া থেকে অনেক মানুষ বাংলাদেশে কাজ করতে আসতো। মালয়েশিয়া, সিঙ্গাপুর অনেক দেশের শিক্ষার্থীরা বাংলাদেশে পড়াশোনা করতে আসতো। তাহলে আজকে এই 54 বছর পরে কি এমন মানে আপনার পরিবর্তন হলো যে বাংলাদেশের মানুষ এখন মালয়েশিয়া, সিঙ্গাপুর না গেলে তারা বাংলাদেশে খেতেই পারে না, তাদের কাজ করতে যেতে হয়? এটা কেন হলো? এই জন্যই আমরা বলেছি এটার জন্য অনলি ফর দায়ী বাংলাদেশের পলিটিক্যাল লিডার এন্ড যারা এই 34 বছর এদেশকে নেতৃত্ব দিয়েছেন, 54 বছর, তাদের কারণে মূলত আমরা সেই জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ করতে পারি। আচ্ছা সুজাউদ্দিন, আপনি একটু বলবেন, যেমনটি ফারুক হাসান বলছিলেন যে জনগণের পালস ধরতে পারছে না, জনগণ আসলে কি চাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের দাবি নিয়ে রাজনৈতিক দলগুলো যখন সোচ্চার, তখন
মানে জনগণ কতটা সেই দাবিতে সোচ্চার? জনগণের দাবি কি আসলে নির্বাচন চাওয়া, নাকি এই মুহূর্তে অন্য কিছু চাওয়া? আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানবাধিকার, মব, অনেক কিছু হচ্ছে। জনগণের চাওয়ার পাওয়াটাকে আমরা ওইভাবে গুরুত্ব দিচ্ছি কিনা? এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে আমরা জনগণের কথাগুলো আদৌ শুনি কিনা। মানে জনগণের কথাগুলো তো রাজনীতিবিদরাই বলবে, তাই না? আপনারা তো বেশি তাদের সাথে মিশবেন। একটা কথা আছে বলে যে এটা প্রায় সময় কথা শুনে থাকে, বলে যে তারা শুধু কথা শুনে, অনলি টু রিপ্লাই, নট টু আন্ডারস্ট্যান্ড। তো এটা আমাদের একটা দুর্ভাগা, যে এটা এমন একটা জাতি, যেই জাতিতে একজন মানুষ তার নাগরিক পরিচয়ের বাইরে তার রাজনৈতিক পরিচয়ে সে প্রিভিলেজ পায়, এবং রাজনৈতিক পরিচয়ে তাকে পরিচিত হতে হয়, এবং অনেক সময় তার রাজনৈতিক যে বিভিন্ন দল, সেই দলের মধ্য দিয়ে কিন্তু তার নাগরিক পরিচয়টা অনেক সময় হারায় যায়। এটা আমাদের বিভিন্ন সময় নানা রাজনৈতিক পরিক্রমায় আমরা সেটা দেখতে পাই। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে রাজনীতির মাঠে এখনকার যে একটা জেনারেশনাল যে ব্যাপারটা, পুরো এন্টায়ার সোসাইটিতে, শুধু এখানে বলতে কথা নয়, আপনি যদি পুরো বিশ্বে যদি দেখেন, ধরেন আপনি যারা সিরিয়াতে মুভমেন্ট করেছে, ধরেন যারা তিউনিশিয়াতে মুভমেন্ট করেছে, যারা ধরেন আপনি পুরো এন্টায়ার ওয়ার্ল্ডে আপনি যদি দেখেন, একটা জনগোষ্ঠী, তারা কিন্তু আমি বলি যে তারা পুরো পৃথিবীর বলে কিন্তু হাঁটছে, এবং তারা প্রত্যেকের মেন্টাল ফ্যাকাল্টি বুঝে, এবং তারা কানেক্টেড। আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক যে পরিকাঠামো এবং ওয়েস্ট ইন্টারন্যাশনাল যে লিবারাল আর্টস ফ্যাকাল্টিতে, সেটাতে ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল বিডি বলে বাংলাদেশ, সেটা খুব বেশি প্রতিষ্ঠিত হয়নি। রাজনৈতিক মাঠ তো প্রতিষ্ঠিত হতে পারেনি, কারণ হচ্ছে যে এখানে আসলে রাজনীতিটা কারা করে, বা রাজনীতিটা সে কিভাবে নিয়ে আসে। সে রাজনীতি করে, ধরেন একজন লোক, সে শুধু পার্টি করলো, সে শুধু তার, আমি অনেককে চিনি, ধরেন বছরকে বছর সে শুধু একটা ক্ষমতা, একটা পদের জন্য একজন নেতার পিছনে সে যাচ্ছে, চলছে, ছুটছে, কিন্তু সে জনগণের ম্যান্ডেটটা সে আসলে কতটুকু করে। আমি একদম খুব ছোট করে বলি, আমি অনেকগুলো এলাকায় এই কাজের মধ্য দিয়ে, যে রাজনৈতিক যে মাঠ, বিভিন্ন অঞ্চলে যখন আমরা কমিটিগুলো করছি, সেখানে দেখছি তারা কিন্তু নির্বাচনের কথা বলছে, কিন্তু সেখানে যে ওই এলাকার মানুষের, ধরেন লবণ চাষি, ওই লবণ চাষি মানুষের যে ন্যায্যতার কথা সেটা বলছে না, সেখানে একটা হসপিটাল দরকার সেটা বলছে না, সেখানে একটা ঘাট দরকার সেটা বলছে না, কিন্তু সে যেটা ওইটাই তো বলার কথা ছিল। না, সে কোনটা বলছে যে চেয়ারটা কখন পাবে, চেয়ারটা কখন আসবে। এটা আমি বলি যে আমাদের প্রত্যেকের যে কালেক্টিভ ফেলিয়ার অফ আস, যে আমরা জাতি হিসেবে আমাদের যে সাম্য, মানবিক মর্যাদা এবং আমাদের যে আকাঙ্ক্ষা যেটা ছিল, সেটা আসলে কোনোভাবে কখনো। এইটা নিয়ে একটু রুবিয়া আমানতুল্লাহ আপনাকে জানতে চাই। সেটি হচ্ছে, যেমনটি বলছিলেন সুজাউদ্দিন, রাজনীতি কারা করে, ক্ষমতা পদের জন্য নেতার পেছনে সবসময় দৌড়াচ্ছে সবাই। শাহ আব্দুল করিমের একটি গান আছে যে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আরো অনেক কথা আছে। জি, একটি কথা আছে যে কে হবে মেম্বার, কে হবে চেয়ারম্যান, আমরা কি তার খোঁজ রাখতাম? আসলে কেউ খোঁজ রাখতো না, কিন্তু এখন কে মেম্বার হবে আর কে চেয়ারম্যান হবে, এমপি অনেক বড় পদ, সেটা অনেক দূরের কথা, এগুলো ব্যাপক খোঁজ রাখা হচ্ছে, এবং প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে রাজনীতির সাথে জড়িত। রাজনীতি করলে দ্রুত ধনী হওয়া যায়, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি পাওয়া যায়, চেয়ার পাওয়া যায়। তো এখান থেকে আমরা তো বের হতে পারছি না। আপনি রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন। আমি মনে করি কি, এটা ওতপ্রোতভাবে জড়িত। আচ্ছা, একটা হচ্ছে আপনি ভালো পরিস্থিতি তৈরি করবেন, যেটাকে আমরা বলি ইনক্লুসিভ, কোহেসিভ পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, যে মাঠ বলছেন, পলিটিক্যাল মাঠ, রাজনীতির মাঠ। এবং সেই সঙ্গে আপনি যদি বলেন যে আমাদের যোগ্য লোক নেই, সেটা কিন্তু ঠিক না। যোগ্য লোক তখন উঠে আসবে, যোগ্য লোক তখন তৈরি হবে, এটা সাইমালটেনিয়াস ওয়েতে হয়। কিন্তু আপনি মাটি তৈরি করলেন না, তাহলে আপনি কিভাবে মানুষকে, ভালো মানুষগুলি কিন্তু রাজনীতিতে আসে না। এই কারণে ভালো লোকগুলি গ্রাসরুট লেভেলে, তারা কিন্তু রাজনীতি থেকে উল্টো দিকে চলে যায়, কারণ এই কারণে যে তারা এর মধ্যে আসা বা তাদের যে নীতি, সেগুলি ধরে রাখতে পারবে না। এই জন্যে মাঠটা তৈরি করতে হবে, ল্যান্ডস্কেপটা তৈরি করতে হবে, এবং সেই ল্যান্ডস্কেপটা হচ্ছে মাল্টি পার্টি, ইনক্লুসিভ অ্যান্ড কোহেসিভ পলিটিক্যাল সিস্টেম। এটার জন্য বড় পার্টিগুলির যেরকম সহায়তার দরকার, নতুন পার্টিগুলির সহায়তার দরকার, এবং ফান্ডামেন্টাল প্রিন্সিপালসে আমাদের ঐকমত্যের দরকার। এবং ওই জায়গাটায় আমাদের অনেক গ্যাপ। আমরা আসলে নানাভাবে চেষ্টা করছি ঐক্যমত্য প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু সেটা কোনোভাবে কেন যেন এক টেবিলে ওইভাবে হচ্ছে না। এক টেবিলে বসলেও শেষ পর্যন্ত আসলে ফলাফল ভালো কিছু আসে না। আমাদের আপনি ভূ রাজনীতি নিয়ে কাজ করেন, ওটা নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন, সেই জায়গাটা একটু বলবেন। যে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান যে কথা বলেছেন, যে এখনকার পরিস্থিতি বিবেচনায় তিনি হয়তো বলেছেন যে আমরা যদি নিজেদের মধ্যে হানাহানি, কাদা ছোড়াছুড়ি, মারামারি করি, তাহলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তিনি বলেছেন যে আমি আবারও সতর্ক করছি,
যে এটা সম্ভাবনা বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে। সতর্ক করেছেন যে আপনারা পরে হয়তো আমাকে বলবেন, ইনভার্টেড কমা উনি এভাবেই বলেছেন। যেহেতু আপনি ভূ রাজনীতি নিয়ে কাজ করেন, মানে আপনি এটা ব্যাখ্যা করবেন কিভাবে? মানে না, উনি কি সেন্সে বলেছেন আমি ঠিক জানি না, তবে একটা ওনার কথার মধ্যে যথার্থ কিছু আছে। যেরকম আমি যেটা মনে করি যে পৃথিবীর একটা গ্লোবালাইজেশনের জন্যে এবং অন্যান্য পরিস্থিতির জন্য কিন্তু একটা নিউ কলোনিয়াল বিরাট ট্রেন্ড, দেশি বিদেশি ষড়যন্ত্র ইঙ্গিত কিনা এটা? জি, দেশি বিদেশি ষড়যন্ত্র, আমাদের দেশের ষড়যন্ত্র তো আছে, বিদেশি ষড়যন্ত্র তো আছে। জি হ্যাঁ, আমি তো তাদের হচ্ছে যে যেই সব দেশগুলো টার্গেটেড, মানে মনে করেন আমরা টার্গেটেড, কারণ আমরা এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার একদম কানেক্টিং পয়েন্টে আছে। আমাদের কানেক্টিভিটি অ্যান্ড আমাদের যে মেরিটাইম, এটার জন্য আমাদের একটা সাংঘাতিক ইম্পর্টেন্স। এই যে প্রধান উপদেষ্টা বললেন যে আমাদের একটা ম্যানুফ্যাকচারিং হাব হতে পারে, এটা হতে পারে, এই পোটেনশিয়াল আছে। তারপরে উনি যে ইলন মাস্কের সঙ্গে কথা বললেন যে কানেক্টিভিটি, যেটা ইন্টারনেটে সাইবার স্পেসে, সেটা অবশ্যই হতে পারে। আমরা একটা খুব ক্রিটিক্যাল জায়গায় আছি, এটা একদিকে। আরেকটা দিকে হচ্ছে যে আমরা একদিকে ভারত, আরেকদিকে চায়না, তারা রাইভাল পাওয়ার, এবং তারা দুইজনই চাচ্ছে বাংলাদেশে একটা গ্রিপ তৈরি করতে। ইন্ডিয়ার সিকিউরিটির ইস্যু আছে, কারণ 7 সিস্টার্স এবং একটা বিরাট ভলেটাইল এখন একটা সিচুয়েশন যাচ্ছে তাদের। আমাদের ইস্টার্ন নর্থ ইস্টার্ন বর্ডার, টোটাল ইস্টার্ন বর্ডারটা খুব ডিফিকাল্ট বর্ডার। এটা মাউন্টেনাস অ্যান্ড মানে ওইখানে গরিলা ওয়ারফেয়ার বা নানা রকম রেজিস্ট্যান্স মুভমেন্ট হতে পারে, এটা ডিফিকাল্ট টু চেক। তো এইটা একটা সিকিউরিটি সমস্যা। এদিকে আরাকানে যেটা হচ্ছে, সেটা আরাকান আর্মি এবং মিয়ানমারের আর্মি কিন্তু 1962 থেকে চায়না কন্ট্রোল করছে। তো চায়না এখানে একটা বিরাট বড়, এখানে একটা বিরাট ভলেটাইল সিচুয়েশনের মধ্যে আমরা, চারিদিকে ভলেটিলিটি। আমরা নিজেরা যদি কোহেসিভ না হতে পারি, আর সেটা একমাত্র এই গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে হতে পারে, এবং একমাত্র গণতন্ত্র মাল্টি পার্টি গণতান্ত্রিক প্রতিষ্ঠার মাধ্যমেই কিন্তু আমরা সংঘবদ্ধ এবং একটা কোহেসিভ পলিটিক্স। উনি বোধহয় সেইটা মিন করেছেন যে আপনারা কাদা ছোটাছুটি যদি করেন, মানে ডিভাইডেড অ্যান্ড ভলেটাইল যদি হন, তাইলে আপনারা বাইরের পরাশক্তির জন্য কিন্তু আইডিয়াল সিচুয়েশন তৈরি করে দিচ্ছেন, আপনারা ব্রিডিং গ্রাউন্ড তৈরি করে দিচ্ছেন। এবং তারা ওই রকম সরকারই একটা চায়, দুর্বল সরকার, যে প্রথমত সে একটা মানে অনেক ভোট নিয়ে, মানে একটা মেজরিটি নিয়ে পাওয়ারে আসবে, কিন্তু সে সিচুয়েশন কন্ট্রোল করতে পারবে না, কারণ আন্দোলন এবং ভলেটিলিটি কন্টিনিউ করবে, এবং তখন তারা তাকে পাপেট গভর্নমেন্টে পরিণত করতে তাদের জন্য সুবিধা হবে। তারা কিন্তু গণতন্ত্র পছন্দ করে না। আচ্ছা, পাপেট গভর্নমেন্ট আমরা তো আসলে চাই না। আমি যেতে চাই সুজাউদ্দিন আপনার কাছে, সেটি হচ্ছে যে আপনারা তো কালকে নতুন দল আপনাদের ঘোষণা করতে যাচ্ছেন, নিশ্চয়ই আপনারা নির্বাচন করবেন, সেটাই তো স্বাভাবিক। 300 আসনের প্রার্থী দিবেন, চ্যালেঞ্জটা তো কালকের পর দিন থেকে। এতদিন আপনারা দল গুছিয়েছেন, কথা বলেছেন, অভিযোগ ছিল যে আপনারা সরকারের সহযোগিতা নিচ্ছেন, এরকম নানা রকম অভিযোগ ছিল। কিন্তু তো সেখান থেকে নিশ্চয়ই আপনারা কালকে একেবারে বেরিয়ে যাচ্ছেন, বেরিয়ে গিয়ে মাঠে ময়দানে কাল থেকেই কাজ শুরু করবেন। সেই চ্যালেঞ্জটা কতটা নিতে পারছেন? কারণ আপনাদের অভিজ্ঞতা, পরিপক্কতা, দর্শন এগুলো তো খুব বেশি ম্যাচিউর না, মানে যেভাবে সমালোচনা হচ্ছিল। জি, আমি জানি না হাউ ইউ ডিফাইন দ্য ওয়ার্ড অফ ম্যাচুরিটি, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট থিংস। সো কিন্তু ম্যাটার হচ্ছে যে আমরা কিন্তু যে কালকেই মাঠে যাচ্ছি, ব্যাপারটা এরকম না। আমাদের এই যে রাজনৈতিক দলের যে গঠন এবং সেটার দল গঠনের প্রক্রিয়ায় সারা বাংলাদেশ থেকে জনমত জরিপ হয়েছে, এবং লাখেরও অধিক মানুষ অনলাইন সহ এবং ফিজিক্যাল ফর্ম ফিল আপ করে তারা তাদের মতামত এবং আগামী দিনের চ্যালেঞ্জ কি হতে পারে, তাদের আশা আকাঙ্ক্ষা কি হতে পারে, মানুষগুলো কিন্তু সেটা জানিয়েছে। এবং আমাদের প্রায় 400-এরও অধিক কিন্তু আমাদের বিভিন্ন উপজেলাগুলোতে বিভিন্ন জায়গায় আমাদের কমিটি হয়েছে। তার মানে হচ্ছে যে আমরা কিন্তু একদম এটা ডে 1 থেকে আমরা ওই প্রিপারেশনটা নিয়েই আমরা কিন্তু মাঠে আছি। এবং এখানে যারা রাজনীতি করছেন, রাজনীতি করে আসছেন, হয়তো অনেকেই
চেনা ফেজ অনেকেই নানাভাবে চেনেন, কিন্তু এই প্রত্যেকটা মানুষগুলি কিন্তু অনেক আগে থেকে রাজনীতিক, এবং তারা তাদের স্ব প্রতিষ্ঠানে স্ব জায়গায় কিন্তু তারা তাদের একটা রাজনৈতিক এবং দূরদর্শিতার একটা প্রভাব বা প্রসার ঘটিয়েছেন, এবং একটা প্রতিফলন সারা বাংলাদেশ সেটা দেখতে পেয়েছেন যে 5 আগস্ট এবং তার পরবর্তী সময়গুলোতে। তো সেরকম একটা ব্যবস্থায় আমরা মনে করি যে বাংলাদেশের এন্টায়ার একটা জেনারেশনাল লিডারশিপ বলবো আমি এটাকে, এই যে জেনারেশনাল লিডারশিপ, সেখানে কিন্তু একজন তরুণ ধরেন আমাদের কেমব্রিজের প্রফেসর একজন ধরেন, সে এসে ফুল টাইম কাজ করছেন, এবং আমাদের অক্সফোর্ড থেকে পড়া লোকজন কাজ করছে, এবং মাঠে ঘাটে একদম ছাত্র রাজনীতি করা থেকে শুরু করে লোকজন কাজ করছেন, এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে যখন আমরা যাচ্ছি, মানুষ কিন্তু আসলে আলাপ করছেন। মানুষ কি পছন্দ করে জানেন? মানুষ, জনগণ হচ্ছে সে শুনতে পছন্দ করে। আপনি সাধারণত গ্রামীণ পর্যায়ে রাজনীতির 2 ধরনের ঘটনা আছে, একটা হচ্ছে ভোট ব্যাংক আর একটা হচ্ছে ভোট বিয়ারি। আমাদের দীর্ঘদিনের ইতিহাস হচ্ছে যে ভোট বিয়ারির ইতিহাস, এবং বেশিরভাগ সময় যারা রাজনীতি করে তারা শুধু ভোট বিয়ারিদেরকে নিয়েই রাজনীতিটা করে, কিন্তু ভোট ব্যাংক ওই যে মানুষগুলো যারা তার অধিকারটুকু নিয়ে কথা বলে, যারা তার প্রবলেম সলভ নিয়ে কথা বলতে চায়, সেই মানুষগুলোর কাছে কিন্তু পৌঁছানো হয় না। আপনি আমার কথা বলে, আমি আজকেই সাধারণত চট্টগ্রাম কক্সবাজার থেকে আসছি, এমনি সকাল থেকেই এবং দুপুর পর্যন্ত কিন্তু আমার প্রধানতম কাজ ছিল আমার অঞ্চলে এবং সেখানকার মানুষের ভূমিহীন মানুষের ভূমির অধিকার এবং সেখানকার বোঝাপড়া সহ নানাবিধ আলাপগুলো করা। কারণ আমরা মনে করি আগামীর বেঙ্গল বেসিনে এই যে একটা ভূ রাজনৈতিক যে আলাপটুকু করছেন, আমাদের তো আসলে কোনো উন্নত পররাষ্ট্রনীতি ছিল না, যেখানে মায়ানমারে একটা মাল্টি ফ্রন্ট ওয়ার চলছে, এবং এই বেঙ্গল বেসিনে একটা উন্নত পররাষ্ট্রনীতি এবং রাজনৈতিক পরিক্রমার মধ্য দিয়ে যেখানে সকল তরুণ তার সমতে পুরো পৃথিবীর দিকে সে ধাবিত হতে পারবে, এই ধাবিত হওয়ার জন্য কিন্তু সে মানুষের কাছাকাছি সে কিন্তু যায়, মানুষের কাছাকাছি সে কিন্তু পৌঁছে। আমাদের প্রত্যেকটা লোক কিন্তু আমাদের যারা কাজ করছেন বিভিন্নভাবে, এবং এই যে যারা রাজনীতি করছেন আসছেন, এদের কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে রাজনৈতিক ফেলিওর নাই। আপনি বড় ধরনের যে রাজনৈতিক দলগুলো আছে এবং কত বড় ফ্যাসিস্ট সরকারকে এই রাজনৈতিক শক্তি ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে, এবং এটা শুধুমাত্র এমন না যে এই ফ্যাসিস্ট সরকারটা শুধুমাত্র একটা কাঠামোকে হটিয়েছে, এবং তাদের মস্তিষ্কের যে জায়গাগুলো, এবং শুধুমাত্র ইন্টারন্যাশনালি 750টা গণমাধ্যম ওয়ার্ল্ডের 110টা দেশের শুধু প্রপাগান্ডা ছড়িয়েছে, এবং ইনক্লুডিং বাংলাদেশ সহ। তো সেই জায়গা থেকে বাংলাদেশকে তারা কিন্তু ওই প্রপাগান্ডার মধ্য দিয়ে রেখেছে, সেই ধরনের ফ্যাসিস্টকে কিন্তু হটিয়েছে এই রাজনৈতিক শক্তিটা। সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আসলে রাজনৈতিক ম্যাচুরিটি কিসের ভিত্তিতে ভাবছেন। আপনি কি ভাবছেন যে জনগণের অধিকার নিয়ে কথা বলে এবং জনগণের প্রবলেম সলভ করার লোকদের কথা বলছেন, নাকি শুধুমাত্র চেয়ার এবং মাসেল পাওয়ারের কথা বলছেন? আমি সেই অর্থে মনে করি এই যে তরুণ জনগোষ্ঠী, দে আর কমপ্লিটলি ম্যাচিউরড, এবং আগামীর বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশ নয়, আগামীর এশিয়াতে এই তরুণ জনগোষ্ঠী একটা রোল মডেল হবে, যেখানে বঙ্গোপসাগরীয় সভ্যতা এবং বেঙ্গল বেসিনের যে সঠিক রাজনীতিটা, এটা এক ধরনের রোল মডেল হিসেবে পুরো পৃথিবীকে দেখাবে। ফারুক হাসান, আপনি একটু বলবেন যে আগামীর তরুণ শক্তি রোল মডেল হবে, যেটা আমি তাকে একটু জিজ্ঞাসা করেছিলাম যে সরকারি সুযোগ সুবিধা, প্রশাসনের সুযোগ সুবিধা নিয়ে তারা এগিয়েছে। নাহিদ ইসলাম তিনি তো পদত্যাগ করেছেন, পদত্যাগ করেই তিনি তো দলে আসছেন, এখন কি এই সমালোচনাটা করা যায়? এখনো সমালোচনা করছে, এটার সাথে আমি খুব বেশি একমত, এটা দ্বিমত পোষণ করছি। যদি আপনি এই বিষয়ে আপনার কোনো মত আছে কিনা, আপনি এখন বলবেন কিনা তারা কি এখন কি সেই সুযোগ সুবিধা, মানে বলা হচ্ছিল যে কিংস পার্টি সেরকম তো এখন বলা যায় কিনা? দেখুন, এটা আগে বলা ঠিক হয় নাই, কারণ হচ্ছে যে মানে আপনি যখন বলবেন যে এই ধরনের বাইনারি জিনিসগুলো, এগুলো স্টিল এগুলো পুরনো জার্গন, নতুন কিছু বলুক, আমরা বলি যে আমাদেরকে নতুন কিছু বলেন, এই পুরনো জার্গানগুলো না বলে অন্তত স্বাধীনতার এত বছর পরে কিছু নতুন শব্দ দিয়ে আমাদের সাথে আলাপে আসেন, আমাদের সাথে বোঝাপড়া করেন, দেন উই ক্যান ডি। কিংস পার্টি যেটা ইতিমধ্যে বলা হয়েছে আমাদের এই তরুণ নেতা, আমাদের নাগরিক কমিটির, আসলে এটা বিশেষ করে বিএনপির বেশ কয়েকজন নেতা এটা বারবার বলার চেষ্টা করেছেন। আমি গতকালকেও ওই RTVর একটি টক শোতে ওখানে বিএনপির নেতা আমাদের হেলাল ভাইয়ের সাথে এই বিষয়টি নিয়ে, ওনারা কি এখনো বলছেন? না, এখন খুব সম্ভবত সেটাকে মানে খুব একটা হাইলাইটস করার চেষ্টা করেন না, বিকজ মানে এই কিংস পার্টি যেভাবে ব্যাখ্যাটা তারা করেন, আমি তাদের উদ্দেশ্যে এটা বারবার বলার চেষ্টা করেছি যে আপনারা আজকে তাদেরকে যদি এই কিংস পার্টির তকমা দিয়ে ঘায়েল করতে চান, সেই একই তকমা কিন্তু আপনাদের এবং অনেক পার্টির দিকেই আঙ্গুল তোলার একটা সুযোগ আছে এবং থাকবে। তো সেই জায়গা থেকে আমরা আসলে সে যেটা বললো নতুনত্ব চাই, এইসব পুরাতন কিংস পার্টি, অমুক পার্টি, তমুক পার্টি, এসবের সাথে আসলে আমরা কোনোভাবেই মানে যেতেই চাই না।
তো সেই জায়গা থেকে আমরা তরুণদের যে নতুন দল এটাকে স্বাগত জানাই, ওয়েলকাম জানাই। তারা আসুক, মাঠে পরীক্ষা দিক। এখনও তারা ধরেন যে মোটা দাগে খুব একটা পরীক্ষা দেয় নাই, সুতরাং মাঠে আসতে হবে, পরীক্ষা দিতে হবে, মামলার শিকার হতে হবে, জেলে যেতে হবে। একটা আন্দোলনের প্রেক্ষাপটে তারা হয়তো 2-1 জেলে গেছে, অনেক চ্যালেঞ্জ তো সামনে থাকবেই। অফকোর্স এই চ্যালেঞ্জ ফেস করে, যেহেতু ধরেন আমাদের মোটা দাগে একটা রাজনৈতিক দল, আমরা প্রায় 8-10 বছর ধরে রাজনীতির মাঠে অনেক মামলা, জেল, জরিমানা ফেস করে কিন্তু এই পর্যন্ত আসছি। আমার উপরে এখন পর্যন্ত 22 বার হামলা হয়েছে, এবং লাস্ট কিছুদিন আগে প্রায় 1.5 মাস আগে হামলা হলো। আমার কপালে এখনো দেখেন ছুরির আঘাতে যে দাগ, ঠিক আছে। তো সেই জায়গা থেকে তারা পরীক্ষা দিয়ে রাজনীতির মাঠে টিকে থাকুক, নতুন কিছু জনগণকে দিক, আমরা এটা প্রত্যাশা করি। এখন আমাদের আপা যেটি বললেন, আসলে ওই সেনা প্রধানের গত পরশুদিনের একটা বক্তব্য নিয়ে আসলে রাজনীতির মাঠে বেশ আলোচনার জন্ম দিয়েছে। আমি মনে করি এই বিষয়টা আলোচনা হওয়া দরকার। বাংলাদেশের সেনা প্রধানের যে বক্তব্য, এই বক্তব্যকে আসলে আমি যদি দুটো পার্ট করি, তাহলে একটা পার্টে তিনি আসলে আমাদের ওই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বলেছেন, এবং এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একবারে তিনি ফুল স্টপ দিয়ে দিয়েছেন, যেটা শুধুমাত্র তৎকালীন বিডিআর সদস্যদের মাধ্যমেই সংগঠিত হয়েছে বা তারাই ঘটিয়েছেন। আমি আসলে সেনাপ্রধানের এই বক্তব্যের সাথে একবারেই তীব্রভাবে বিরোধিতা করছি এবং একমত নই। এই কারণেই, কারণ এটা ইতিমধ্যে ওপেন সিক্রেট যে আমাদের বিডিআর তথা পিলখানার যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড ভারতীয় পরিকল্পনায় শেখ হাসিনাকে চেয়ারে বসিয়ে তারা এটা সংগঠিত করেছিল, এবং আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার উদ্দেশ্যেই। এটা হলো একটা পার্ট। সুতরাং এখানে যদি আমাদের সেনাপ্রধান বলে থাকে ফুল স্টপ, এটা নিয়ে আর কথাই হবে না। হোয়াট ইজ দিস? আরেকদিন নিয়ে কথা বলা যাবে। আমি শেষ প্রশ্ন রুবি আরেকটা পার্টে জাস্ট একবারে স্বল্প করে যদি বলি, তিনি আমাদের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে একটা মেসেজ দেওয়ার চেষ্টা হয়তো তিনি করেছেন। আমরা জানি না তিনি আসলে কোন অ্যাঙ্গেল থেকে এই মেসেজটা দিয়েছেন, যে আমরা যদি বেশি বাড়াবাড়ি করি, আমাদের মধ্যে হানাহানি, দলাদলি যদি বেশি থাকে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। দ্যাট মিনস আমাদেরকে ঠিক হতে হবে, এটা ট্রু। এই জন্য আমি আবার সেনাপ্রধানকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আজকে দেখেন বিপ্লবের 6 মাস হয়ে গেল, বাট আমাদের বিপ্লবের পক্ষের যে শক্তিগুলো, এই শক্তিগুলোর মধ্যে কিন্তু ইউনিটি নাই, ঐক্যবদ্ধতা নাই। রুবি আমানুল্লাহ, শেষ প্রশ্ন ছোট করে বলবেন যে বাংলাদেশের রাজনীতির সমীকরণ কি দিন দিন কঠিন হয়ে যাচ্ছে কিনা, জটিল হয়ে যাচ্ছে কিনা, আমাদের দেশের রাজনীতির সমীকরণ, হিসাব নিকাশ, ছোট করে বলবেন এক কথায়। জি আচ্ছা, তার আগে একটু বলছি, আমি কিন্তু ওর সঙ্গে এগ্রি করি। আচ্ছা, যে উনি কোন আলটেরিয়র মোটিভ থেকে বলেছেন সেটা কিন্তু আমি করছি না, কিন্তু আমি অ্যাকচুয়ালি আমার বক্তব্য রেখেছি যে আমাদের যে মতৈক্য নেই এবং আমাদের মধ্যে যে সংঘাত এবং যে জিনিসগুলো, সেগুলিকে আমাদেরকে আরো বেশি মতৈক্যের মধ্যে নিয়ে আসতে হবে, তা না হলে আমাদের অ্যাকচুয়ালি গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। ধন্যবাদ রুবি আমানুল্লাহ, আপনাকে ধন্যবাদ। ফারুক হাসান এবং SM সুজাউদ্দিন, তিনজনকে অসংখ্য ধন্যবাদ। জি আচ্ছা, একটা লাইন বলতে চান? জি, কত পরীক্ষা দিলে প্রশ্ন করা হবে যে পরীক্ষার মধ্য দিয়ে যায় নাই? দলই তো আসে নাই, দল আসবে, তারপরে রাজনীতির মাঠে পরীক্ষা শুরু হবে, পরীক্ষা দিতে হবে, সেটাই পরবর্তীতে বলা যাবে। দর্শক, আজ যাবার আগে বলতে চাই যে নতুন একটি দল এসেছে, আরো একটি দল আসতে যাচ্ছে। সেই ক্ষেত্রে তরুণদের যে রোল মডেল বাংলাদেশ নতুন করে গড়তে চায়, সেই অপেক্ষায় আমরা থাকতে চাই। এই তরুণদের হাত ধরেই বাংলাদেশ আরো এগিয়ে যাবে। আজ এ পর্যন্তই, আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।